হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি গল্পটি ভালো লাগবে এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কন্ট্রোললেস গল্পের পঞ্চম অংশ। বাড়িতে বউ এসেছে, নতুন বউ, সবারই নিশ্চয়ই হই হুল্লোড়ে মেতে থাকার কথা, বউকে বরণ করার কথা, নতুন বউকে নিয়ে আহ্লাদে আটখানা হওয়ার কথা। কিন্তু সেসব কিছুই হয়নি। সাত সকালে সৈয়দ বাড়িতে রুমুর আগমন ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। কেউ খুশি নয়, সবার মুখটা ভার হয়ে আছে। রুমুর বুকটা ভার হয়ে যায়, কলিজা মুচড়ে ওঠে। মেয়েটা কাঁদতে পারে না। উর্মি তার হাতটা চেপে দাঁড়িয়ে আছে শক্ত করে। বসার ঘরে নিগড় নিস্তব্ধ পরিবেশ। থেকে থেকে নার্গিসের কান্নার শব্দে ভারী হচ্ছে পরিবেশ। উজ্জ্বল বুঝে পায় না বাবা মায়ের এতটা রিয়েক্ট করার কি আছে। সে একটা বিয়ে করেছে, মার্ডার তো করে আসেনি। উর্মি, তামিম দুজনেই নীরব। তারা জানতো রুমুর আগমন সবার মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। উজ্জ্বলের মাথা গরম হয়ে মাহের দুহাত ঝেড়ে বলে, আম্মা তাকাও আমার দিকে, তাকাও। তুই ছাড় আমাকে, তোর মতো, আমার মতো কি? তুই তোর কবর খুঁড়লি রে বাপ। আমার একটা মাত্র ছেলে, আমার কলিজার ধন বিপদের মুখে। কবর খুঁড়েছি মানে কি? আমি কি করেছি? তুই রাশেদরে চিনিস না, অবুঝের মতো কথা বলিস না। আমি অবুঝ, তোমরা অবুঝের মতো কাজ করছো। আমি এত কিছু জানি না। আমি শুধু আমার ছেলেকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই, আর কোনো ঝগড়া বিবাদ চাই না। উর্মি এগিয়ে এসে নার্গিসকে জড়িয়ে ধরে বলে, আম্মা, শুধু শুধু এসব চিন্তা কেন করছো? কেমন চিন্তা করছি? তুইও ভুলে গেলি তোর চাচি তোর সাথে কি কি করেছে? ওই মহিলার মনে কতটা বিষ থাকলে তোর একের পর এক বিয়ে ভেঙে দিয়েছে, এলাকায় তোর নামে বদনাম রটিয়েছে। আম্মা, আমি ভুলিনি, কিন্তু এসব ভেবে আমাদের কাজ নেই। আমাদের ঘরের বউ যদি ঠিক থাকে তবেই হবে। নার্গিস উঠে দাঁড়ালো, অতি দ্রুত এগিয়ে এসে ধরলেন রুমুর হাত। মা, তুই কথা দে, আমার ছেলেকে বিপদে ফেলবি না। রুমু ঘাবড়ে যায়, তার নিজেকে মনে হচ্ছে কাঠগড়ায় থাকা আসামি। রুমু একবার তাকায় উজ্জ্বলের পানে, আরেকবার তাকায় উর্মির পানে। মেয়েটার ঘাবড়ে গিয়ে মাথা নাড়ে। নার্গিস চোখের জল মুছে দৃঢ় হয়ে দাঁড়ান। রুমু, তোর বয়স কম, নিশ্চয়ই আবেগে পড়ে উজ্জ্বলের কাছে এসেছিস। রুমু মাথা নাড়ে, আবেগে আসবো কেন? উজ্জ্বল ভাই তো আমাকে এটা ওটার লোভ দেখায়নি যে আমি আবেগে আসবো। এবার তুই নিজেই বল, সজ্ঞানে বাড়ি ছেড়েছিস? হ্যাঁ, সজ্ঞানে বাড়ি ফিরেছি। আমার ছেলে কি তোকে জোরাজোরি করে বিয়ে করেছে? একদমই না, আমি নিজেই বিয়ের প্রস্তাব রেখেছি। তোর মা ভাই যদি কেস মামলা করে আমার ছেলের জীবন নষ্ট করে, এসবের জন্য তুই দায়ী থাকবি, আমি আগেই বলে দিলাম। এখন যা যা বলেছিস, ভবিষ্যতেও এসব কথা বলবি না। রুমু চুপ হয়ে যায়। মনে মনে মেয়েটা ভাবে, নতুন বউ বেশে লাল শাড়ি না পরে একটা কালো শাড়ি পরা উচিত ছিল। তার আজ শোক দিবস, যেভাবে সবাই জোড়া করছে সে তো আসামি। তামিম উজ্জ্বলকে চুপ থাকতে বলে সৈয়দ শামসুল এতক্ষণে মুখ খুললেন। তিনি তার গাম্ভীর্য বজায় রেখে বলেন, এই বিয়ে আমরা মানা না মানায় নিশ্চয়ই তোদের কিছু যায় আসে না। তোরা নিজেদের যুক্তিতে বিয়ে করেছিস, বিয়ে করে ক্ষান্ত হলি না, লুকিয়ে এতটা দিন ছিলি। তোরা যা ভালো মনে করেছিস তাই করেছিস, আমার আর কিছু বলার নেই। তবে উজ্জ্বল, তুই আমার ছেলে, তোর ভরণ পোষণের জন্য তুই আমার উপর নির্ভরশীল। যেখানে তুই নিজেকে সামলাতে পারিস না, সেখানে তুই আরেকটা মেয়ের দায়িত্ব নিলি, আমাদের একবারও জানালি না। যেহেতু তুই তোর যুক্তির কাছে সঠিক, এবার আমিও আমার যুক্তির কাছে সঠিক। তোর কিংবা তোর বউয়ের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো না। আজ থেকে তুই তোর রাস্তা ধর। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না উজ্জ্বল।
ছেলেটার মাথায় আচমকা যেন আকাশ ভেঙে পড়ল। এই মুহূর্তে মনে হলো পায়ের নিচের মাটিটাও নড়ে গেছে। বাবার এমন সিদ্ধান্তে উর্মি প্রতিবাদ করলো। আব্বা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উজ্জ্বল আপনার একমাত্র ছেলে, টাকা পয়সা আপনার অভাব আছে, এত এত উপার্জন করেও ছেলে আর ছেলের বউয়ের প্রতি অবিচার কেন করছেন? আমি ওদের বিয়ে করতে বলেছি নাকি আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি? আমি আমার সিদ্ধান্তে অটল। উজ্জ্বলের বউয়ের ভরণ পোষণ তার নিজেকেই নিতে হবে। তবে একটা সাহায্য করেছি, তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছি না, এ বাড়িতেই তারা থাকবে, তবে হাড়ি আলাদা হবে। আব্বা, এসব ঠিক না। ওরা কি না খেয়ে থাকবে? উজ্জ্বলের ইনকাম আছে যে সে আলাদা সব কিছুর ব্যবস্থা করবে। আমার তো মনে হচ্ছে আপনি সংসার ভাগ করছেন। উর্মি, আমার উপর কথা বলবি না। তোর যদি এত মায়া মহব্বত থাকে, ওদের নিয়ে এখান থেকে দূর হ। এতদিন যখন ওরা আমার কাছে ছিল, এখনো থাকবে। তোমাদের কতবার ফোনে বোঝালাম বিয়েটা মেনে নাও, আর এখন এই উজ্জ্বল, চল তোরা আমার সাথে যাবি। উজ্জ্বল ঠায় দাঁড়িয়ে রইল, রুদ্ধশ্বাস ছেড়ে বলে, আপা, আমি কোথাও যাব না। আব্বা বলেছিল পড়াশোনা ছেড়ে ব্যবসায় বসতে। ঠিক আছে, আজ থেকে আমি ব্যবসায় বসবো। তখন নিশ্চয়ই আমাকে আকাইম্মা বলে মনে হবে না। সৈয়দ শামসুল তাচ্ছিল্য হাসলেন। হাসতে হাসতে পুনরায় বসলেন সোফায়। আমার ব্যবসায় বসে এত পাওয়ার তোমাকে দেখাতে হবে না। বুকে দম থাকলে নিজে করে দেখাও। এবার কি করবে তুমি সেটা নিজেই ভাবো। একের পর এক ধাক্কা হজম হলো না উজ্জ্বলের। প্রচণ্ড চিন্তায় যখন তার ভেঙে পড়ার কথা, অথচ উজ্জ্বল কঠিন পরিস্থিতিতেও হেসে ফেলল। গলা ঝেড়ে কেসে বলে, আব্বা, রুমু এখন অতিথি, আপনার ভাইয়ের মেয়ে, তাকে কি অযত্নে রাখলে চলে? আপনার ভাইয়ের কাছে আমি কিন্তু বিচার দিব। উজ্জ্বলের এমন আচরণে সবাই ভড়কে যায়। উজ্জ্বল যেন এতে আরো বেশি আনন্দ পায়। আব্বা, অতিথিকে কিভাবে আপ্যায়ন করবেন সেটা আপনার দায়িত্ব। অন্তত 3 দিন অতিথিকে আদর যত্ন করুন, এরপর অতিথির ব্যবস্থা আমি করে নেব। তাছাড়া দুলাভাই এসেছে, ভালো মন্দ রান্নার ব্যবস্থা করুন। আপনাদের সব বক্তৃতা শেষ, এবার আমি যাই। উজ্জ্বল নিজের রুমে চলে গেল, আর পেছনে ফেলে গেল 5 জোড়া হতভাগ চোখ। বিছানায় শটান হয়ে শুয়ে আছে উজ্জ্বল। মাথাটা কেমন ঝিম ধরে গেছে। পারিপার্শ্বিক চিন্তা এখন তার মাথায় নেই। আব্বা নিশ্চয়ই রাগের দমনে এসব বলেছে। একদিন না একদিন ঠিক মন গলে যাবে। তবে রাশেদ এখন যে যুদ্ধটা করবে, তার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে অবশ্যই। পারিবারিক সাহায্যে দরকার, অথচ উজ্জ্বলের ভাগ্যটাই হয়তো খারাপ। সবাই মুখ ফিরিয়ে নিল। রুমের পর্দা সরিয়ে রুমোর আগমন ঘটে। রুমুকে দেখে ছেলেটা বিস্তার হাসে। স্বাগতম ডার্লিং। কৌতূহলের চোখ নিয়ে উজ্জ্বলের রুমটা পরখ করলো রুমু। কতদিন পর এলাম। এই রুমটা আগে আমার সবচেয়ে পছন্দের ছিল। তুই যা দুষ্টু ছিলি, আমার সারা রুম এলোমেলো করে পালিয়ে যেতি। উজ্জ্বল, এসব কথা আপনার মনে পড়ে? মিস করেন সেই দিনগুলো? ভীষণ। মনে আছে একবার ডয়ারে থাকা আমার সব শার্টে তুই কিস করে লিপস্টিকের ছাপ দিয়ে গেছিলি? তোর ঠোঁটের ছাপ দেখে কি যে তুলকালাম কাণ্ড করেছি। ওটা তো আমি একটা সিনেমায় দেখে শিখেছিলাম। তুই অনেক দুষ্ট ছিলি রুমু। আপনাকে জ্বালিয়ে আমি খুব আনন্দ পেতাম। বলেছিলাম না এই রুমু, এই খাটেই বালিশ সব কিছু তোর হবে। দেখলি তো, প্রমাণ করে দিলাম। আমার মনে একটা প্রশ্ন জাগছে উজ্জ্বল ভাই। কি প্রশ্ন? চাচা যান যা বলেছে তা আপনি করতে পারবেন। আমি কেন রাস্তা দেখছি না, অথচ শেষ মুহূর্তে আপনি হাসতে হাসতে কথা ঘুরিয়ে দিলেন। উজ্জ্বল রুমুকে টেনে কোলে বসালো। মেয়েটার উদম পেটে হাত চেপে ধরলো শক্তভাবে। এখন এসব ভাবার সময় নেই। আজ তোকে বাড়ি তুলেছি, আজ আমার দ্বিতীয় বাসর। ভালো কিছু ভাবতে পারেন না আপনি? এটা মন্দ কিছু।
আমি অন্যের বউকে নিয়ে ভেবেছি, আমি আমার বিবাহিত বউকে নিয়ে ভাবছি। এই বাসায় কয়টা বেডরুম? 4টা বেডরুম কেন? এখন থেকে আপনি আমি আলাদা থাকবো। আপুর বাসায় সুযোগ ছিল না বলে কিছু বলিনি। অসম্ভব। পাষাণ মহিলা, এই কথা বলার আগে তোর কলিজা কাঁপেনি? না কাঁপেনি। নাটক করিস না, রাত হলে দেখা যাবে। উজ্জ্বল বউ নিয়ে বাড়ি ফিরেছে এবং সেই বউ রুমু। এই কথাটা চারিদিকে বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। রাশেদের সুপ্ত মস্তিষ্ক পুনরায় দাউ দাউ করে জ্বলছে। বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা রুমু আর উজ্জ্বলকে উদ্দেশ্য করে গালাগালি করছে। শেষ পর্যায়ে রুমুর মাও ধমকাধমকি শুরু করে, কিন্তু কেউ সাহস করে উজ্জ্বলের বাড়ির তীর সীমানায় আসার সাহস করেনি। উজ্জ্বল প্রস্তুত ছিল, আজ তো ব্যাটে বলে ছক্কা চলবেই। অথচ ঝামেলা শুধু বেশি হলো না, রুমু ভয়ে কুঁকড়ে ছিল মেয়েটার ভিতর। মুখখানি দেখে নার্গিস অবজ্ঞায় হাসলেন। একবার তো রুমুকে বলেও ফেললেন, এসব হবে জানতি না? ভেবে চিনতে যখন পালিয়েছিস তখন এখন ভয় কেন পাচ্ছিস? শোন, তোর দায়িত্ব যেমন আমার ছেলের উপর, তেমনি আমার ছেলের দায়িত্ব তোর উপর। তাকে সব ঝামেলা থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোর। সে কথায় রুমু শুধুই মাথা নাড়ে, এছাড়া আর কিছুই বলার নেই তার। রাত হলো, রাতের খাবার খেয়ে যে যার রুমে ফিরল। শর্ত মতে রুমু আজ আলাদা রুমে থাকবে। এ তো অবশ্য উজ্জ্বল কিছুই বলল না। রুমুকে আলাদা রুমে রেখে এসে সে নিজের রুমে ফিরল। গা থেকে একটানে টি শার্ট খুলে রাখলো চেয়ারে। আয়নায় দাঁড়িয়ে শরীরটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিছানায় শুয়ে পড়ে। একাকী রুমটায় গলা ছেড়ে গান ধরে সে। গানের মাঝ পর্যায়ে দেখতে পেল রুমু দরজার কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল অবাক হওয়ার ভান ধরে বলে, চুমু বউ তুই এখানে? আপনি ঠিক আছেন কি না দেখতে এলাম। আপনার তো আবার বউ ছাড়া চলে না। ও দেখা হয়েছে, এবার যা। রুমু গাল ফোলালো, এগিয়ে এলো উজ্জ্বলের সামনে। আপনি একা ঘুমাতে ভয় পাবেন না? না পাবো না, এত বছর একাই ঘুমালাম। না আপনি ভয় পাবেন? পাবো না। আপনি জানেন না, ছেলেরা রাতে ঘুমাতে ভয় পায় বলেই আমরা মেয়েরা বিয়ে করি, নয়তো জামাই আহামরি কিছুই নয়। উজ্জ্বল খক খক করে কেসে উঠল। কাশতে কাশতে এগিয়ে এসে জড়িয়ে ধরল রুমুকে। নাটকীয় ভঙ্গিমায় বলে, আমার ভীষণ ভয় লাগছে বউ, দেখো না ভয়ে কুঁকড়ে যাচ্ছি। আসো কাছে আসো, আরো শক্ত করে জড়িয়ে ধরি। উজ্জ্বল দম বন্ধ লাগছে, ছাড়ুন, আমার ভয় লাগছে, ছাড়া যাবে না। উজ্জ্বল দরজা বন্ধ করে রুমুকে কোলে নিয়ে বিছানায় যায়। ইনোসেন্ট ফেস করে বলে, রাতে কোল বালিশের উপর অত্যাচার কমাতে আমরা ছেলেরা বিয়ে করি, নয়তো বউ এত আহামরি কিছুই নয়। বিয়ে করে উজ্জ্বল ভাই বাড়িতে বউ আনেননি, এনেছেন দামি হীরা, যা অমূল্য। রাত দিন 24 ঘন্টা চোখে চোখে রাখতে হয়, যত্ন নিতে হয়, সব সময় পাহারায় রাখতে হয়। এই বুঝি উজ্জ্বল ভাইয়ের একটু অলক্ষ্যে কেউ হীরাকে নিয়ে যাবে? এসব ভয়ে দিন দিন উজ্জ্বল ভাইয়ের মুখটা শুকিয়ে যাচ্ছে। একদিকে পরিবারের ঘাড় তেড়ামি, অপরদিকে রুমুর চিন্তা। সব মিলিয়ে উজ্জ্বল ভাই রুদ্ধশ্বাস ছাড়েন। যার পরও নাই এত চিন্তার মাঝে গত রাতে রুমুর সাথে ঝামেলা বেঁধেছে। মেয়েটা তাকে ছোচা বলে সমর্থন করেছে। আশ্চর্য, উজ্জ্বল ভাই কি ছোচা হতে পারে? চকলেট প্রেমীরা যখন যেমন চকলেট পাগল, আইসক্রিম প্রেমীরা যেমন গরম শীত বর্ষা কিছুই না মেনে প্রগ্রাসের সময় অসময়ে আইসক্রিমকে বরণ করে নেয়, বিরিয়ানি প্রেমীরা যেমন বিরিয়ানির সুঘ্রাণ পেলে মাতাল হয়ে ওঠে, তেমনি উজ্জ্বল ভাই তার বউকে দেখলে সকল ধ্যান ধারণা জলাঞ্জলি দিয়ে বেসামাল হয়ে ওঠেন। তাই বলে ছোচা ডাকবে? এত বড় অপমান না করলে চলে না।
অন্যের বউয়ের কাছে কি উজ্জ্বল ভাই আবদার নিয়ে যায়? ঘরে নিজের একখানা দামি বউ আছে, তাহলে তাহলে এসব বলে ভেবে কাজ নেই। উজ্জ্বল ভাই দ্বিতীয়বার রুদ্ধশ্বাস ছাড়েন। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি শাড়ি পরে রং ঢং করছে, ছবি তুলছে, অথচ উজ্জ্বল ভাই নীরবে নিভৃতে সবটা হজম করছেন। আজ এই বাড়িতে আসার তৃতীয় দিন। উজ্জ্বল সেদিন তার বাবাকে বলেছিল মেহমানকে অন্তত 3 দিন আদর যত্ন করতে হয়। সৈয়দ শামসুল তাই করলেন। 3 দিন ছেলে ও ছেলের বউকে একসাথে খাওয়ার অনুমতি দিলেন। তবে এরপর থেকে তাদের হাড়ি আলাদা থাকবে। চুমু বউ, বলুন কি বলবো? আপনি ডেকেছেন, আপনি জানেন কি বলবেন। ও হ্যাঁ, ভালোবাসি, তা তো জানি। উত্তর দিবি না? উত্তর দিয়ে কি বিপদে পড়ব? মানে, শিয়ালকে কখনো মুরগি ধরতে দেখেছেন? হুম, গ্রামে নানার বাড়িতে দেখেছিলাম। আমি দেখিনি, তবে শুনেছি। বিয়ের পর থেকে তা অনুভব করছি। তাই আমার উত্তর এখন দেওয়া যাবে না। শিয়ালটা যে ওৎ পেতে আছে। উজ্জ্বল ভাইকে শিয়ালের সাথে তুলনা। বেচারা উজ্জ্বল ভাই ফসফস শ্বাস ছাড়ল। তার মুখের রিয়াকশনটা হলো তার অতি পছন্দের কিবোর্ডের সেন্টি নামক ইমোজিটার মতো। তিনি 1 মিনিট রুমুর দিকে একই অঙ্গভঙ্গিতে তাকিয়ে রইলেন। রুমু হাসলো। উজ্জ্বল ভাইকে জব্দ করার মতো আনন্দ ইদানিং আর কোনো কিছুতে সে পায় না। এই যে রুমু হাসছে, উজ্জ্বল ভাই কি ছেড়ে দেওয়ার লোক? হ্যাঁ, সে কথা রুমু নিজেও জানে। উজ্জ্বল ভাই ছেড়ে দেওয়ার লোক না। উজ্জ্বল চুপচাপ থেকে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গিয়ে ফটাফট প্রোফাইল চেঞ্জ করলো। ছবিটা দিল উজ্জ্বল আর রুমুর, হাস্যোজ্জ্বল একটা ছবি। সেখানে ক্যাপশনে লিখলো, রাতের আধারে শিকার করা আমার মুরগিটা। উজ্জ্বল পোস্ট করে চুপচাপ ফোন রেখে বারান্দায় গেল। তার বারান্দা থেকে রুমুদের বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়। আম গাছটার আড়ালে কেউ যে আছে বেশ ভালোভাবে বুঝতে পারে উজ্জ্বল। তবে কি আছে, এই ব্যাপারটা মোটেও বুঝতে পারেনি। সে আবার রুমে ফিরল। নিজেকে আড়ালে রেখে চেক করে বুঝতে পারল আম গাছের ঝোপের আড়ালে হিমেল দাঁড়িয়ে। উজ্জ্বল রেগে গেল না, বরং হাই তুলে রুমুরকে কাছে টেনে বলে, লিপস্টিকের কালারটা তো সুন্দর, এটা না আমি চয়েস করেছিলাম? উজ্জ্বল এতক্ষণ ছিল নুয়ে যাওয়া মুড়ির মতো, অথচ এখন মুড়মুড় ভাবটা এলো কেন? রুমু অবাক হয়ে তবু স্বাভাবিকভাবে প্রতি উত্তরে বলে, হ্যাঁ ওটাই, ঘ্রাণটা। উফ, চকলেট চকলেট খাবেন নাকি? সিরিয়াসলি? হ্যাঁ। উজ্জ্বল খুশিতে গদগদ হয়ে দ্রুত গিয়ে বারান্দার দরজা বন্ধ করে জানালার পর্দা টেনে দেয়। একজোড়া তৃষ্ণার্ত ঠোঁটে আবেগ ঢেলে রুমুর কাছে আসতেই রুমু মুচকি হাসে। উজ্জ্বল যেন আরো ঘায়েল হয়। উজ্জ্বল যতটা এগিয়ে আসে ততটাই পিছিয়ে যায় রুমু। দেয়ালের সাথে ঠেসে দাঁড়াতে উজ্জ্বল বাঁকা হেসে। সে হয়তো বোঝাতে চায়, এবার যাবি কই? উজ্জ্বলের সীমানায় বন্দি তুই, চুমু বউ। উজ্জ্বল হাতের আজনায় রুমুর গালে পুরো যখনই মাথা ঝুঁকে, তখনই রুমু হাতে থাকা লিপস্টিকে উজ্জ্বলের হাতে ধরিয়ে বলে, নিন খান। হোয়ার্দা। উজ্জ্বলের মেজাজটা চড়ে গেল শক্ত আকাশে। লিপস্টিক খাবে মানে কি? উজ্জ্বল ভাই পরপর 2বার দেয়ালে থাবা দেয়। রুমু প্রথম পর্যায়ে হাসলেও পরবর্তীতে ভয়ে মেয়েটা চুপসে যায়। আমি জিজ্ঞেস করলাম খাবেন নাকি? আপনি কি বুঝলেন? কি বুঝেছি? তুই বুঝিসনি? না, আমি তো ভাবলাম লিপস্টিক খাবেন। রুমুর ইনোসেন্ট ভাবটা উজ্জ্বলের রাগ বাড়ায়, অথচ তার রাগটা রোমাঞ্চের কাছে ফিকে হয়ে আসে। রুমুকে এতটা কাছে পেয়ে সে কি সুযোগটা মিস করবে? না, একদমই না। উজ্জ্বল ভাইকে রাগানো যাবে না। খুনসুটি করতে গিয়ে যদি রাগিয়ে দেয় তাহলে উজ্জ্বল ভাই কন্ট্রোল হারিয়ে যা তা করে ফেলবে। রুমু উজ্জ্বলের ঘাড়ে হাত ঝুলিয়ে দাঁড়ায়। রাগ করছেন নাকি? রাগ করিনি। তাহলে চুমু খেলেন না কেন?
এতক্ষণে তো রেডি 1 2 3 গো হয়ে যাওয়ার কথা। তোদের মেয়েদের মাথায় কি চলে বলতো? তখন বললি আমার নাকি কন্ট্রোল নাই। আমি চোচা, তাহলে এখন এই কথা বলছিস কেন? আমি তো কত কথাই বলি। উজ্জ্বল আর চোখে তাকালো। তার বউটা ভীষণ বাজি। উজ্জ্বল বারান্দায় দরজা খুলল, সেই সাথে জানালার পর্দা সরিয়ে রুমুকে কোলে তুলে বারান্দায় গেল। রুমু ভয় পায়, আঁকড়ে ধরে উজ্জ্বলের শার্টের কলার। উজ্জ্বল, কি করছেন কি? আমার বাড়ির ছাদ থেকে কেউ দেখে ফেললে মান সম্মান চুপ হয়ে যাবে। হোক চুপ, এত ভয় পাচ্ছিস কেন? প্লিজ রুমে চলুন। আশ্চর্য, শ্বশুরবাড়ির সামনে বারান্দা থাকলেও তো বিপদ দেখছি। উর্মি আপার বাসায় বারান্দায় এত কিছু করলাম, নিষেধ করলি না, আর এখন আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। একটা বিয়ে করলাম, শ্বশুরবাড়ির মধুর হাড়ি, কিন্তু কপালে জুটলো না। বাবা মা ভিন্ন করে দিল। বউ চোচা বলল, যাও, একটা বারান্দা আছে, সেই বারান্দাতেও রোমান্স করা নিষিদ্ধ। এই উজ্জ্বলের জীবনে আর কি আছে? রুমু ফিক করে হেসে ফেলল। তাদের খুনসুটি ছাদ থেকে দেখছিল হিমেল। হিমেলের মনে জেদ জন্মালো। রাগে বিভোর হয়ে দাঁতে দাঁত কিরমিরিয়ে তাকিয়ে রইল। রুমু ছাদে তাকাতে হিমেলকে দেখতে পেয়ে ভড়কে যায়। উজ্জ্বলের ঘাড় আরো শক্ত করে ধরে বলে, উজ্জ্বল, চলুন। হিমেল এখানে। জানি। জানেন মানে? জানি মানে জানি, তাকে দেখাতে হবে তো আমরা কতটা হ্যাপি আছি। উজ্জ্বল, আমার ভয় করছে, প্লিজ চলুন। রুমু পুনরায় হিমেলের পানে তাকায়। উজ্জ্বল রুমুকে নিয়ে চলে যায় রুমে। তোর ছবি তোলা শেষ? তাহলে এখন কি আমাকে সময় দেওয়া যাবে? উজ্জ্বল, আমার ভয় করছে। হিমেল ভাই হঠাৎ এই বাড়িতে কেন এলো? সে আসতেই পারে, তবে সত্যি করে বল, রাশেদের সাথে তোর যোগাযোগ হয়? না না, যোগাযোগ হয় না। আপনি বিশ্বাস করছেন না, আপনার রোমান্সের কসম আমি। উজ্জ্বল তেতে উঠল, রুমুকে ঠাস করে কোলে থেকে ফেলে দিল বিছানায়। কত বড় সাহস! উল্টাপাল্টা কসম কাটতে তোকে কেউ বলেছে? তোর উল্টাপাল্টা কসমে যদি আমার রোমান্সে এফেক্ট পড়ে, তখন যদি কলিকাতা হারবালের প্রয়োজন পড়ে, তখন কি হবে? রুমু চমকে যায়, কোনো মতে কামড়ে হাত থেকে উঠে বসে। উজ্জ্বলের প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বলে, তখন আমিও গান গাইব। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাইয়ার কাছে আমার বাবায় দিছে বিয়া। আমি বুড়া? ভ্রু কুঁচকে প্রশ্ন করে উজ্জ্বল। রুমু বাকি গান গাওয়ার আগে উজ্জ্বল শার্টের বোতাম খুলতে শুরু করে। আজ তোকে প্র্যাকটিক্যালি বোঝাবো কে বুড়া। উজ্জ্বল, আপনার এসব প্র্যাকটিক্যাল বুঝতে বুঝতে এখন আর আমার মাথায় একাডেমির কোনো পড়া ঢোকে না। শেষোক্ত বাক্যটি কাঁদো কাঁদো সুরে আওড়ালো রুমু। রুমুর পরের দিন সকালটা শুরু হলো ভিন্নভাবে। আজকে কেউ তাকে নাস্তা করতে ডাকেনি, যদিও রুমু ভাবতেও পারেনি চাচা যান যা বলেছে তা করবেন। তবে কি সত্যি সত্যি উজ্জ্বলার রুমুর হাড়ি আলাদা? দোকান থেকে গরম গরম পরোটা নিয়ে ফিরল উজ্জ্বল। দুজনে একসাথে নাস্তা সেরে বসলো। রুমুর মুখটায় আজ আধার নেমেছে। চিন্তায় মেয়েটার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। তোর কি হয়েছে চুমু বউ? মন খারাপ কেন? আমার কারণে আপনাকে আলাদা করে দিল? চাচা যান যে এমন করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর বাপ আমার বাপ, দুজনে ঘাড়ের রগ, একটা বাঁকা, জানিস না? সেই সাথে আপনারও কার ছেলে দেখতে হবে তো। এখন কি করবেন উজ্জ্বল? এমন তো না যে চাকরি পেয়ে যাবেন বা জমানো মোটা অঙ্কের টাকা আছে। তোকে এত কিছু ভাবতে বলছি আমি। তোর দায়িত্ব আমি নিয়েছি, তাই সব চিন্তা আমার। তোর দায়িত্ব শুধু তুই আমাকে সাপোর্ট করবি, আমার পাশে থাকবি, মাঝে মাঝে উপরে নিচেও থাকতে পারিস, সমস্যা নেই। রুমু কোলের বালিশটা ছুঁড়ে দিল উজ্জ্বলের গায়ে।
সিরিয়াস কথায় মজা ওড়ানোর মানে আছে। নার্গিস সকাল থেকে উজ্জ্বল এবং রুমুর উপর নজর রাখছেন। যতই রাগ জেদ দেখানো হোক, মন তো মানে না। উজ্জ্বলও কম না। না দুপুরে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফিরল সে। সৈয়দ শামসুল এবং নার্গিস তখন খেতে বসেছেন। উজ্জ্বল তাদের দেখে গলা ঝেড়ে বলে, উচিত কথার ভাত নাই তো কি হয়েছে, বিরিয়ানি তো আছে, আজ থেকে বিরিয়ানি খাবো। ছেলের কাণ্ডে নার্গিস আড়ালে মুচকি হাসলেন। সৈয়দ শামসুল তাচ্ছিল্য হেসে বলেন, যাও যাও, এতই সোজা, কতদিন খেতে পারো দেখবো। উজ্জ্বল বাবার কথায় পাল্টা উত্তর দিয়ে বলে, দাঁত আছে যতদিন খেয়ে যাব ততদিন। উজ্জ্বল ভাইয়ের স্বল্প সময়ের মজা যে অন্যদিকে মোড় নেবে কে জানতো। গতকাল প্রোফাইলের পিকটি হঠাৎ ভাইরাল হয়ে যায়। নানান পাবলিক পেজে তাদের নিয়ে চলছে মাতামাতি। এছাড়াও কেউ কেউ ফেসবুক প্রোফাইলটি শেয়ার করে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। যদিও সবাই মজার ছলেই নিয়ে ছিল ব্যাপারটা। ভাইরালের ব্যাপার নিয়ে রুমোর কোনো ভাবাবেগ নেই। উজ্জ্বল ভাই যে এমন একটা কাজ করতে পারে কখনো তার ভাবনায় আসেনি। ভাইরাল ছবিটি দেখে রাশেদ হিমেল বেজায় চটে আছে। তাদের মুখের সুখের সম্পর্ক ওদের কাছে যেন বিস্ফোরা। সামনে ফাইনাল পরীক্ষা, এভাবে আর কতদিন ঘরবন্দি থাকা যাবে। পড়াশোনায় ব্যাপক হচ্ছে বিধায় উজ্জ্বল রুমুকে নিয়ে আজ কলেজে গেল। উজ্জ্বলের বাইকে চড়ে কলেজের সামনে নামতেই পরিচিত সবার তাদের দিকে অবাক পানে তাকিয়ে আছে। তাছাড়া ভাইরাল ছবিটির কথা কেউ ভোলেনি। সবার মাঝেই কানাঘষা চলছে। রুমু বাইক থেকে নামতে উজ্জ্বল আদেশ সুরে বলে, আমি ফোন করা ছাড়া কলেজ মাঠেও আসবি না, ক্লাসে বসে থাকবি। এতদিন কি কি করে এছে সব নোট নিবি সুরাইয়ার কাছ থেকে, আমি আবার নিতে আসব। ঠিক আছে, তুমি ক্লাসে যাবে না? না, কাজ আছে। আমি ফোন করলে বের হবি। দুপুরের খাওয়া সেরে বাসায় যাব। আমি তাহলে ক্লাসে যাই। যা। রুমু চলে গেল ক্লাসে। উজ্জ্বলের মাথা ভর্তি চিন্তারা বাসা বেঁধেছে। বাবার কি এখনো রাগ পড়বে না? তিনি কি তার জেদ অটল থাকবেন? এই মুহূর্তে কিছু তো উজ্জ্বলকে করতেই হবে। রুমুর পড়াশোনার খরচ, এছাড়াও অন্য খরচের তো কমতি নেই। উর্মি আপা বলেছে চিন্তা করতে হবে না, খরচ তারা দেবেন। কিন্তু বন্ধু লাভাইয়ের কাছ থেকে কতদিন হাত পেতে নেওয়া যায়? যেভাবে এসেছিল সেইভাবে আবার চলে গেল উজ্জ্বল। নিয়ম মাফিক এভাবে কেটে গেল আরো 7টি দিন। উজ্জ্বলের সংসারে ভালোবাসার কমতি নেই। মিলেমিশে চলছে তাদের পুতুল পুতুল সংসার। সৈয়দ শামসুল রেগে থাকলেও নার্গিস কিছুটা দমে গেছেন। মাঝে মাঝে তার রান্না করা খাবার আড়ালে উজ্জ্বলের রুমে রেখে যান। রুমুর সাথেও ইনিয়ে বিনিয়ে কথা বলেন। মনকে বুঝিয়ে তিনি উত্তর পায় না। কার উপর রাগ দেখাবেন তিনি? ছেলের বউয়ের উপর। ছেলের বউটাকে তো ছোটবেলা থেকে নিজ হাতে গড়ে মানুষ করেছেন। সেই ছোট্ট রুমু চাচি আম্মা বলে যতটা পাগল ছিল, নিজের মায়ের জন্যেও ততটা পাগল ছিল না। অপরদিকে উজ্জ্বলের উপর রাগ দেখাবে বুঝ হওয়ার পর থেকে উজ্জ্বলের একটাই কথা, সৈয়দ বাড়ির বউ রুমু হবে আর কেউ নয়। দুজন যখন দুজনকে মেনে নিয়েছে তখন তাদের রাগ করাতে কি যায় আসে? এসব যুক্তি সৈয়দ শামসুলের কাছে খাটে না। তিনি তার যুক্তিতে অনড়। উজ্জ্বলের বুকের কোণে লেপ্টে শুয়ে আছে রুমু। মেয়েটার উদাম শরীরে তর্জনীর আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুমুকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে উজ্জ্বল। সূর্যি মামা জানালার পর্দা গলিয়ে আলোর তীর্যক রোশনি ফেলছে। নিস্তব্ধ রুমটায় রুমুর শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনি শোনা যায়। রুমু রুমু নরম স্বরে ডাকলো উজ্জ্বল। কলেজে পরীক্ষা চলছে, এতক্ষণ ঘুমিয়ে থাকলে উঠবে কখন? রেডি হবে কখন? আর যাব কখন?
উজ্জ্বল রুমুকে শরীর থেকে সরাতে চায়, কিন্তু অবাধ্য রুমু উজ্জ্বলের গলা জড়িয়ে ঘুমিয়ে রয়। রুমুরে ওঠ না, পরীক্ষা দিতে যাবি কখন? আরেকটু ঘুমাই, শরীরটা ভালো লাগছে না। অজুহাত দিবি না রুমু? রুমু পিট পিট চোখে তাকায় উজ্জ্বলের পানে। এতদিন অজুহাত দেখালেও তার শরীরটা সত্যিই ভালো লাগছে না। মাথাটা কেমন ঘুরছে, সারা শরীর ম্যাচম্যাচে করছে। রুমুর মায়াময় চাহনি উজ্জ্বলকে ঘায়েল করে অতি যত্নে। তারপর বেশ কয়েকবার ওষ্ঠ ছোঁয়ায় রুমুর গালে। উঠে যা চুমু বউ, আরেকটু শুই, ভালো লাগছে না কেন? রুমু প্রতি উত্তর করে না, গায়ের কাঁথা টেনে আর মোড়া কাটিয়ে বলে, আজকের পরীক্ষাটা না দিলে কিছু হবে না, সব তো দিলাম। রুমুর নাটক করিস না তো। রুমু উঠে বসলো, তবে তার আগে বিরক্তি নিয়ে উজ্জ্বলের গালে কামড় বসালো। উজ্জ্বল অবাক হয় না, রুমুর এটা পুরনো অভ্যাস। অন্তত বিয়ের পর থেকে এই মেয়েটার কামড় খেতে খেতে কুকুর দেখলে এখন আর ভয় লাগে না। আচ্ছা রুমু যদি উজ্জ্বলের এই কথা জানে, নিশ্চয়ই রাগারাগি করবে। উজ্জ্বল হেসে উঠে বসে। ডার্লিং উঠে যান, আপনাকে কনভেন্স করে লাভ নেই। আমি এখন রোমান্টিক মুডে নেই, সিরিয়াস মুডে আছি। আপনার সাথে কথা বলাই বেকার। উঠে যা, পরীক্ষা শেষে আমি নিতে আসবো। যেহেতু পরীক্ষা শেষ, আজকে আমরা বাইরে খাবো। ঠিক আছে, ঠিক ভুল সবটাই আপনি বিচার করেন, আমি আর কি করব। রুমু রাগ দেখিয়ে উঠে যায়, তাতে উজ্জ্বল হাসে। আজকে রুমুর পরীক্ষাটা আগে আগে শেষ হয়েছে। মেয়েটা কাগজ জমা দিয়ে কলেজের বারান্দায় ঘোরাঘুরি করছে। মাঠে যাওয়ার ইচ্ছে জাগলেও একা মাঠে যাওয়া তার জন্য নিষিদ্ধ। আর এই নিষেধাজ্ঞা জারি করেছে উজ্জ্বল। হঠাৎ দপ্তরে এসে রুমুর খোঁজ করলেন। যেহেতু রুমু ক্লাসের আশেপাশে ছিল, তাই সোরাইয়া দেখিয়ে দিল রুমুকে। দপ্তরি রুমুকে দেখে বলেন, তোমার গার্ডিয়ান এসেছে, আমার সাথে আসো। আমার গার্জিয়ানকে আসলে দেখতে পাবে। রুমু দপ্তরের পেছনে পেছনে যায়। ভেবেছিল উজ্জ্বল এসেছে, তবে এত তাড়াতাড়ি আসার তো কথা নয়। অফিস কক্ষের সামনে এসে রুমু দেখা পেল তার ভাবির আনিকাকে দেখে। মেয়েটা চমকে যায়। মুখ খুলে কিছু বলার আগে আনিকার অশ্রুসিক্ত চাহনি দেখে কলিজাটা মোচড় দেয়। ভাবি কি হয়েছে? আম্মার নেই রুমু? নেই মানে? আমার আম্মার অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। আব্বা বলল তোকে নিয়ে যেতে, যে কোনো সময় অঘটন হয়ে যাবে, তুই আমার সাথে চল। এসব কি বলছো? আম্মার কিছু হবে না, তুই চল রুমু। আব্বা বলল তোকে নিয়ে যেতে, কিন্তু উজ্জ্বলকে ছাড়া আমি যাব না। উজ্জ্বল আর কিছুক্ষণ পরেই আসবে। এখন উজ্জ্বল তোর সব, আমি জানি, কিন্তু তুই তোর মাকে শেষ দেখা দেখবি না। যত যাই হয়ে যাক, মা তো মাই। রুমু কান্না পেয়ে যায়। নিজেকে না দমাতে পেরে মেয়েটা কেঁদেও ফেলে। অবশেষে উজ্জ্বলের নিষেধাজ্ঞা ভেঙে দিয়ে রুমু আনিকার সহিত বেরিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর কলেজে এসে উপস্থিত হয় উজ্জ্বল। সুরাইয়ার কাছে জানতে পারে রুমু বেরিয়ে গেছে। দপ্তরি নাকি তাকে খুঁজেছে। উজ্জ্বল দপ্তরের কাছে যোগাযোগ করে জানতে পারে তার ভাবি এসে তাকে নিয়ে গেছে। রুমুর মা নাকি অ্যাক্সিডেন্ট করেছেন। কলিজা মোচড় দেয় উজ্জ্বলের। রুমুকে নিয়ে যাওয়ার মানেটা উজ্জ্বল জানে। এই মিথ্যা নাটক সাজিয়ে রুমুকে উজ্জ্বলের আড়ালে নিয়ে গেল। উজ্জ্বল বাইক স্টার্ট দেয়। কয়েক মিনিটে পৌঁছে যায় রুমুদের বাড়ি। উজ্জ্বল কোনো কিছু তোয়াক্কা না করে রুমুকে জোরে জোরে ডাকতে থাকে। উজ্জ্বলের ডাকাডাকিতে উপস্থিত হয় আনিকা এবং রাবেয়া। তাদের উপস্থিত পেয়ে উজ্জ্বল রাগান্বিত স্বরে বলে, আমার বউকে মিথ্যে বলে নিয়ে গেলেন, ঝামেলা করতে চাই না, আমার বউকে ফিরিয়ে দিন। রাবিয়া তেতে উঠলেন, কে তোর বউ? জানেন না? আপনার একমাত্র মেয়েকে এখানে এনে হাজির করুন, আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব।
কে আমার বউ? উজ্জ্বলের চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাবেয়ার পানে। তাদের সম্পর্ক এখন বদলেছে। একটা সময় ছিল চাচি, আর এখন শাশুড়ি। উভয় দিক বিবেচনা করলে তিনি সম্মানীয় ব্যক্তি, কিন্তু এই মুহূর্তে রাবেয়াকে সম্মান করার মন মানসিকতা নেই উজ্জ্বলের। অতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে সে। এই মহিলার চালবাজিতে আজ এত কিছু ঘটছে। আপনাকে সম্মান করার মুড চলে যাচ্ছে শাশুড়ি। তুই কথা না বাড়িয়ে এখান থেকে যা। যাব, এখানে থাকার জন্য আসিনি। রুমু কোথায় বলুন? আমি চলে যাচ্ছি। আমার মেয়েকে তুই ভাগিয়ে নিয়েছিলি। আমার মেয়ে কোথায় সেটা তুই জানিস। এসব কাঁচা নাটক বন্ধ করুন। জল বেশি দূর গড়ানোর আগে ভালোই ভালোই সবটা সমাধান করুন। সমাধান কিসের সমাধান? তোকে এই বাড়ির জামাই হিসেবে কোনোদিন মানব না। আপনি মানেন আর না মানেন তাতে আমার কি যায় আসে? আমি আমার বউকে চাই, আমি সেই সমাধান চাইছি। রাবেয়া উজ্জ্বলের সাথে তর্কে পারে না। বাড়িতে পুরুষ কেউ নেই। রাশেদ বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আনিকা থমথমে চোখে মুখে তাকিয়ে আছে উজ্জ্বলের পানে। মেয়েটা যে ভয় পাচ্ছে, ঘাবড়ে আছে, তা তার চোখে মুখে স্পষ্ট। উজ্জ্বল শুকনো চোখে তাকায় আনিকার পানে। ভাবে আপনি কলেজে গিয়েছিলেন, মিথ্যে বলে রুমুকে এনেছেন। এসব কি বলো উজ্জ্বল? এমন কিছুই আমি করিনি। মিথ্যে কেন বলছেন ভাবি? আপনার কি একটু লজ্জা লাগছে না? উজ্জ্বল অথচ ঝামেলা করবেন না। আমি এমন কিছুই করিনি। অন্তত আপনাকে ভালো জানতাম। এখন দেখি অমানুষদের সাথে চলে আপনিও অমানুষে পরিণত হয়েছেন। আনিকা দ্বিতীয়বার কিছু বলার সাহস করে না। উজ্জ্বল বুঝতে পেরেছে বাড়িতে রাশেদ নেই। রাশেদ থাকলে নিশ্চয়ই বেরিয়ে এসে ঝামেলা করত। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ল, আর সময় অপচয় না করে অতি দ্রুত প্রবেশ করলো ঘরে। উজ্জ্বলের কর্মকাণ্ডে রাবেয়া আনিকা দুজনেই অবাক। রাবেয়া উজ্জ্বলের পেছন পেছন ছুটছিলেন। তার চিৎকার চেঁচামেচি কোনো কিছুই পরোয়া করলো না। উজ্জ্বল সারা ঘরের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজলো, অথচ রুমুকে কোথাও পাওয়া গেল না। উজ্জ্বলের রাগ বাড়ল। ছেলেটা রাগ সামলাতে না পেরে রান্নাঘরে থাকা সকল বাসন মেঝেতে আছড়ে ফেলল। ভাবি, 3 ঘন্টা সময় দিলাম, এর মাঝে সত্যিটা প্রকাশ করো। যদি আমার কথায় হেরফের হয় তবে এই বাড়িতে আগুন জ্বলবে, আগুন। উজ্জ্বল বেরিয়ে পড়ল। রাবেয়া পেছন থেকে উজ্জ্বলকে একের পর এক গালমন্দ করলেন। তাতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। সৈয়দ শামসুল ভাতের লোকমা মুখে তুলে চোখ ঘোরালেন। উজ্জ্বলের কোনো কথাই ওনার কানে ঢুকছে না। উজ্জ্বল না নাকি ঢোকাতে চাইছেন না তা বেশ ভালো করে বুঝে উজ্জ্বল। বাবার এতটা পাষাণ মনোভাব উজ্জ্বলকে ব্যথিত করে। আব্বা, আমার সাথে থানায় চলেন। আপনি গেলে ব্যাপারটা জোরালো হবে। কাঁচা কাজে থানায় যাব, তাও আমি। আব্বা, এমন করবেন না। আপনার ছেলের বিপদ আপনি বুঝতে পারছেন না। আমি বেশ ভালো করে বুঝতে পারছি। তোর বিপদ নয়, বরং বিপদ পালিয়ে গেছে। বিপদ পালিয়ে গেছে মানে? যার বিপদ সে নিয়ে গেছে। তুই এসবে আর নিজেকে জড়াবি না। আব্বা, আপনি এসব কি বলছেন? বুঝতে পারছিস না? একদমই না। তোর চাচাদের সাথে আমাদের একবার খুনাখুনির পর্যায়ে চলে গেছিল, মনে আছে? আব্বা, এসবের সাথে চাচার সম্পর্ক ছিল না, সেটা তুমি ভালো করেই জানো। এসব করেছে রাশেদ আর চাচি আম্মা। সে যেই করুক, হয়েছে তো। শোন, আমি তোকে বলছি, রুমুকে তারা নিয়ে গেছে। ভালো হয়েছে, তোর মাথা থেকে আপদ বিদায় হয়েছে। আব্বা, আপদ মানে? রুমু আমার স্ত্রী। আপনি এভাবে বলতে পারেন না। আমি তোর ভালোর জন্য বলছি। তা কি তুই বুঝতে পারছিস না? কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার বয়স আমার হয়েছে। না, হয়নি। অহেতুক ঝামেলা করবি না।
মেয়েকে ডিভোর্স দে। এসব ঝামেলা আমি আর সহ্য করতে পারবো না। আমার খোঁজ তুই রাখিস। প্রেশার সব সময় হাই থাকে, রাতে ঘুমোতে পারি না। এসব কার জন্য হচ্ছে? তোর চিন্তায় হচ্ছে। ডিভোর্স কে দেবে? আমি? এতই সহজ। আমি বলছি, আমি সৈয়দ শামসুল বলে রাখলাম। এই মেয়ে ফিরে আসবে, তবে তার সংসার করতে না, সংসার ভাঙতে আসবে। রোমো নিজেই তোকে ডিভোর্স দিবে, আমি দেব না। প্রয়োজনে ওর হাত পা ভেঙে সংসার চালিয়ে যাব। আমি বলছি, আমি সৈয়দ উজ্জ্বল আনিস বলছি, রুমু কখনোই ডিভোর্স দিবে না। ছেলেটা মনের জোর দিয়ে কথাটা বলল, তবে তার কথায় তাচ্ছিল্য হাসলেন সৈয়দ শামসুল। ঠিক আছে, যা হবার হবে। তুমি এখন অন্তত আমার সাথে থানায় চলো। পারবো না। কিন্তু কেন? তোর ব্যাপার তুই বুঝবি। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। নিজেকে প্রচণ্ড অসহায় লাগলো তার। বিপদে কেউ পাশে না থাকলে বিপদটাকে হাজার গুণ বেশি ভারী মনে হয়। হচ্ছিলও এখন তাই মনে হচ্ছে। ঠিক আছে, থানায় আমি যাব। তোর ভাইয়ের নামেও মামলাটা কিন্তু দিব। যা ইচ্ছে কর, তবে মাথায় রাখিস, যদি রুমু বিগড়ে যায় আর সে তোকে পাল্টা কিডন্যাপের মামলায় ফাঁসিয়ে দেয়, তখন কি করবি? রুমু এমন কিছুই করবে না। করতেও পারে। নারী নির্যাতন সাথে কিডন্যাপের মামলা কতটা ভয়াবহ হবে তোর ধারণার বাইরে। যেহেতু রুমুকে তার পরিবার নিয়ে গেছে, নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু হবে না। এখন স্থির হও। পরিস্থিতি স্বাভাবিক হলে যা করার করবি। আশ্চর্য, আমি বসে থাকবো? আব্বা, আপনার কথা শুনে আমার নিজেকে বেকুব ছাড়া কিছুই মনে হচ্ছে না। যা করার আমি করব। উজ্জ্বল উঠে দাঁড়ালো। নার্গিস এতক্ষণ শঙ্কিত চোখে মুখে তাকিয়েছিলেন। ভয় হচ্ছিল বাবা ছেলে আবার না অতিরিক্ত ঝড়গায় লিপ্ত হয়। তবে উজ্জ্বল এবং সৈয়দ শামসুল কেউ অতিরিক্ত পর্যায়ে গেল না। এখন শুধু একটাই ভয়, উজ্জ্বল যদি থানা পুলিশ করে তবে তার নিজের ভেসে যাওয়ার আশঙ্কা বেশি। তাছাড়া রাশেদও এত পথ পেতে আছে উজ্জ্বলকে মারবে বলে। সব মিলিয়ে নিজের ছেলের জীবনটা নিরাপদ চান তিনি। উজ্জ্বল যখন বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো, তখনই তাকে আঁকড়ে ধরেন নার্গিস। বাপ, তুই থানা পুলিশ করিস না। আমার একমাত্র ছেলে তুই। আমাদের কথা একবার চিন্তা কর। আম্মা, আমার বইয়ের খোঁজ নাই। আমি চুপচাপ হাত পা কোলে নিয়ে বসে থাকবো? আমি তা বলিনি। তোর বন্ধু বান্ধবদের নিয়ে খোঁজ নে, কিন্তু তুই থানা পুলিশে যাবি না। গেলে কি হবে? তুই নিজেই বিপদে পড়বি। আমাকে কথা দে, আল্লাহর আস্তে আমাকে কথা দে, তুই এসব করবি না। নার্গিস ডুকরে কেঁদে ওঠেন। উজ্জ্বল দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তবে শেষ দেখে ছাড়বো আমি। সৈয়দ শামসুল আবারও হাসলেন। আজ মনে হয় তিনি উজ্জ্বলকে অবজ্ঞায় শেষ করবেন। শোন, এমনটা যে হবে তুইও জানতি। কি জানতি না? নিজ দায়িত্বে যখন বিয়ে করেছিস, তখন ঝড়ঝাপটা সবটাই তোকে সামলাতে হবে। উজ্জ্বল প্রতিউত্তর করে না, বেরিয়ে যায় ঘর ছেড়ে। সময় গড়িয়ে সন্ধ্যা হলো। রুমুর খোঁজ উজ্জ্বল এখনো পায়নি। উজ্জ্বলের শেষ ভরসা ছিল রুমুদের বাড়ি কাজের লোক রহিমা। অথচ তিনি জানেন 1 সপ্তাহ আগে রাশেদ তাকে আসতে মানা করে দিয়েছে। তাদের নাকি আর কাজের লোকের প্রয়োজন নেই। রুমুর বাবা ব্যবসায়িক কাজে ঢাকা গেছেন। সব মিলে উজ্জ্বলের পক্ষে নিয়ে লড়ার মতো কেউ নেই। কেউ রইল না। উজ্জ্বলের সকল বুদ্ধি, সকল নিষ্প্রাণ তখন সে তার দলবল নিয়ে হাজির হলো রুমুদের বাড়ি। রাশেদ যেন এমনটাই চাইছিল। উজ্জ্বলের আগমনে সে তীক্ষ্ণ হাসলো। আরে উজ্জ্বল যে, আয় আয়। এই শালা তোর দুলাভাই হই। দুলাভাই ডাক। কি শালা বুঝিস না? দুলাভাই হই তোর, তোকে মামা ডাক। শোনানোর দায়িত্ব নিয়েছি, অথচ তুই আমার ঘরে আগুন দিচ্ছিস। উজ্জ্বল
দুলাভাই ইসলা। উজ্জ্বল, তোর মাথায় কি সমস্যা আছে? না, আমার মনে হচ্ছে তোর মাথায় সমস্যা আছে। আমার মাথায় সমস্যা থাকলেও তোর আগাগোড়া পুরোটাতেই সমস্যা। আমি তোর বউয়ের বড়, আমি তোকে দুলাভাই ডাকবো, তুই আমাকে শালা ডাকবি, এতটুকু এক্সপেক্ট কর। উজ্জ্বল যেন মজা পেল, মুহূর্তে এক ঝলক হেসে থেমে গেল। তুই বয়সে বড়, তবে বিচার বুদ্ধিতে না। তুই যদি বড় হতি, তাহলে এসব ঝামেলার সমাধান চাইতি, অন্যদের উস্কে দিতি না। উজ্জ্বল, মুখ সামলে কথা বল। ভদ্রতা শেখায়নি তোকে, আমাকে কেউ ভদ্রতা শেখায়নি, আর তোকে শিখিয়েও ভদ্র বানাতে পারেনি। পার্থক্যটা বুঝেছিস? তুই বের হ আমার বাড়ি থেকে, বউ দিয়ে দে, চলে যাব। কে বউ? কে তোর বউ? নাটক করছিস কেন? আমি নাটক করছি না। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ে। এসব ঝড়গা ঝামেলা আর মানা যাচ্ছে না। রাশেদ যে ভাঙবে তবু মচকাবে না, তা বেশ ভালো করেই জানা আছে। রাশেদ, তোর কাছে রিকোয়েস্ট করছি, ঝামেলা না বাড়িয়ে কমাতে চেষ্টা কর। আমি ঝামেলা করছি নাকি তুই করছিস? কে বলেছে আমার বোনকে বিয়ে করতে? তুই জানতি তোদের সাথে আমাদের অসখ্যতা নেই, তাহলে বিয়ে করলি কেন আমার বোনকে? এমন ছ্যাঁচ করছিস কেন? তোর বোন রাজি ছিল বলেই বিয়েটা করেছি, এমনি এমনি তো করিনি। উজ্জ্বল, তোকে পুলিশে দিতে মন চায়, তোতে মানা করেছি। আব্বার কারণে এইসব দাঁত খিচে আছি, না হলে থানায় তোরে পার্মানেন্ট পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিতাম। কুত্তার বাচ্চা কোথাকার! খবরদার, মা বাবা তুলে গালি দিবি না, হাজারবার দিব। কি করবি তুই? উজ্জ্বল চমৎকার হাসলো, এগিয়ে এলো রাশেদের মুখোমুখি। ঝামেলা বাড়াতে চাই না, আমার বউকে ফিরিয়ে দে। আমার বোনের দায়িত্ব তুই নিয়েছিলি, এখন যখন আমার বোন নিখোঁজ, তখনই আমাদের দিকে আঙ্গুল তুললি। ব্যাপারটা এমনও তো হতে পারে তোর হাত থেকে বাঁচতে সে পালিয়েছে। না মানে আমি বোঝাতে চাইছি, তোর মতো ছেলের সাথে অন্তত সংসার করা যায় না। উজ্জ্বল মুহূর্তে রেগে গেল। কালম কাল বিলম্ব না করে খুললে খুবলে ধরল রাশেদের শার্টের কলার। রাশেদ যেন আরো সুযোগ পেল, উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দিল মেঝেতে। উজ্জ্বলের বন্ধুরা এগিয়ে আসতে উজ্জ্বল হাত ইশারায় থামতে বলে। শার্টের কলার ঠিক করে রাশেদ উজ্জ্বলের একপাশে বসে বলে, রুমু কোথায় আছে আমি জানি, সে যেখানেই আছে। তোর রুমু ভালো নেই বুঝলি, তোর কাছে দুটো অপশন দিলাম, তুই রুমুকে ডিভোর্স দিবি, কাবিনের সব টাকা শোধ করবি, মরে গেলেও ছাড়বো না, ছাড়তে বিয়ে করিনি। পুরো কথাটা তো শোন। যদি ডিভোর্স না দিস, তাহলে তোর বাপ মা আমার মায়ের এবং আমার পা ধরে মাপ চাইবে এই এলাকার সবার সামনে। উজ্জ্বল গাল ভর্তি থুতু ছুঁড়ে দিল রাশেদের মুখে। অপমানে থমথমে হয়ে গেল রাশেদের মুখ। আমার বাপ মা চাইবে তাও কিনা তোর মতো অসভ্য বর্বরের কাছ থেকে? এই কথা শোনার আগে তোর জিহ্বা পুড়িয়ে দেওয়া উচিত ছিল। তাছাড়া তোরা কোনো ফেরেশতা না যে আমার বাবা মা তোদের মতো দুইটা অমানুষের কাছে মাপ চাইবে। আমার বউকে আমি খুঁজে নেব, যদি না পাই তোর বউ সামলে রাখিস। বলা তো চায় না, হঠাৎ দেখা গেল আমার বউয়ের মতো তোর বউ মিসিং। নিস্তব্ধ কক্ষে হাত পা গুটিয়ে বসে আছে উজ্জ্বল, মাথা ভর্তি দুশ্চিন্তা থেকে থেকে হাত পা কেমন অসাড় হয়ে আসছে। বিছানার এক কোণে তাকিয়ে উজ্জ্বলের চোখ ভিজে ওঠে নিজের অনুভূতির কাছে। নিজেরই নিয়ন্ত্রণ নেই, কন্ট্রোললেস উজ্জ্বলের। যখন হাসতে মন চায় সে হেসে, কাঁদতে মন চাইলে কেঁদে ফেলে। যখন রাগ ওঠে তখন লণ্ডভণ্ড সব কিছু। রুমুর বালিশটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে অস্থির উজ্জ্বল। চাচা জানের নাম্বারে বেশ কয়েকবার ফোন করেছে, অথচ নাম্বারটা বন্ধ।
এই ছাড়া কোনো নাম্বার উজ্জ্বলের কাছে নেই। সময়টা বড় স্রোতের বিপরীতে যাচ্ছে একেবারে। শুধু একবার যদি সৈয়দ শামসুল সাহায্যের হাত বাড়াতো, উজ্জ্বল একটা না একটা রাস্তা ঠিকই খুঁজে পেত। নিদ্রাহীন উজ্জ্বলের সারাটা রাত কাটে দিনের আলো ফুটতে। উজ্জ্বল আবার ব্যস্ত হয়ে যায় রুমুকে খুঁজতে। হিমেলের বাড়িতে গিয়ে উজ্জ্বল তল্লাশি চালায়, তবে রুমুর খোঁজ নেই। আশ্চর্য, মেয়েটা কি নিরুদ্দেশ হয়ে গেল? উজ্জ্বলের অসময়ে সময়টা কেটে গেল আরো 2 দিন। আজ 3 দিন হলো রুমুর খোঁজ পেল না উজ্জ্বল। রাশেদের পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছে, অথচ রাশেদের আচরণে তেমন কিছুই কারো চোখে পড়ল না। সৈয়দ ইসমাইল ব্যবসায়ীকে কাজ সেরে বাড়ি ফিরেছে আজ। তপ্ত গরমে জনজীবন অস্থির। আনিকা লেবুর শরবত এনে গ্লাসটা রাখলো টেবিলে। কিরে মা, কেমন আছিস? ভালো আব্বা, আপনি ভালো আছেন? কাজ সব ঠিকঠাক ভাবে সেরেছেন? হুম, সব ভালোই শেষ হয়েছে। আমি গোসলে যাব, তুই লুঙ্গি গামছা নিয়ে বাথরুমে রেখে আয়। শ্বশুরের ভীষণ ভক্ত আনিকা। এত বছরে মেয়েটা অন্তত বুঝে ফেলেছে, এই সংসারে যদি কোনো মানুষ থাকে থাকে তবে তিনি হলেন সৈয়দ শামসুল। বাকি দুজন তো অমানুষের কাতারে পড়ে। রুমুর কথা ভাবনাতেও তার গায়ে কাটা তোলে। নিজের সংসার বাঁচাতে রুমুকে ঠেলে দিল অন্ধকার জগৎটায়। অথচ এমন ননদ কজনে পায়? রুমুর মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই, তর্ক বিতর্ক নেই। মেয়েটা আনিকাকে নিজের বড় বোনের মতোই ভালোবাসে। গত কয়েকদিনে অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে আনিকা। আর এসব মানা যায় না। উজ্জ্বলকে সব কথা জানানো উচিত, কিন্তু আনিকার কাছে কোনো ফোন নেই, বাইরে বের হওয়ার সুযোগও নেই। সব মিলিয়ে অপরাধ বোধের পাল্লাটা ক্রমশ ভার হচ্ছে। আনিকা যখন শ্বশুরের কক্ষে প্রবেশ করলো, তখনই তার হাত চেপে ধরল রাবেয়া। দ্রুত দরজা ভিড়িয়ে কড়া গলায় বলেন, খবরদার, তোমার শ্বশুরের কাছে কিছু প্রকাশ করবে না, কিচ্ছু বলবে না তাকে, বুঝতেও দেবে না এসবে তুমি জড়িত। আমি কিছু বলবো না আম্মা। কিন্তু? কি কিন্তু? রুমুকে কাল দুপুরে খাবার দিয়েছেন, আর তো? চুপ কর, এত দরদ দেখাতে হবে না। আমার মেয়ে, আমি বুঝবো। খুব তো গায়ের জোর দেখিয়েছিল, খা, এখন গায়ের জোর বের হবে। এক ধমকে আনিকা চুপসে যায়। মেয়েটা কোনো মতে লুঙ্গি গামছা নিয়ে বেরিয়ে পড়ে। সময় গড়ায় উজ্জ্বল অপেক্ষায় থাকে সৈয়দ ইসমাইলের। তিনি যে বাড়ি ফিরেছেন তা উজ্জ্বলের জানা নেই। নিদ্রাহীন, অনিয়মিত খাওয়া দাওয়া, দুশ্চিন্তা, সব মিলিয়ে ছেলেটার জীবনটা অন্ধকারে কোলক ধাঁধায় ডুবে গেছে। রুমুদের আত্মীয় স্বজনদের উজ্জ্বলদের চেনা আছে, কিন্তু রুমুর খোঁজ কেউ দিতে পারল না। উজ্জ্বলের জেদ জন্মে গেল আনিকার উপর। শুধু একবার আনিকাকে একা পাওয়া যাক, তারপর হাড়ে হাড়ে সব বের করবে। রাশেদ রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ইদানিং থেকে থেকে বাতের ব্যথাটা বড্ড বেশি জ্বালাতন করছে। এর মাঝে মাঝরাতে জ্বর, সব মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। তাই বাধ্য হয়ে আজ ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। যাওয়ার আগে অবশ্যই আনিকাকে হুমকি ধামকি দিতে ভোলেননি সৈয়দ ইসমাইল। তখন ঘুমে বিভোর। সন্ধ্যার পর তপ্ত আবহাওয়াটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঝমঝম বৃষ্টি নেমেছে। আকাশে বিদ্যুৎ চমকানো দেখে শিউরে গিয়ে উঠেছে আনিকার দেহ। আকাশে গর্জনে ভূমি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। আনিকার মনে প্রশ্ন জাগে, রুমু নিশ্চয়ই একা ভয় পাচ্ছে। আনিকার দু চোখ ছলছল করে। দরজার চাবিটাও তার কাছে নেই। যদি থাকতো অন্তত কিছু একটা করা যেত। অন্যায়ের প্রতিবাদ করার সাহস আনিকার কখনো হয়নি। রাশেদের ভালোবাসায় সর্বদা বুঝছে, কিন্তু আজ যেন নিজের বিবেক তাকে প্রশ্ন তুলছে।
রুমুর বিশ্বাসে আঘাত দেওয়া কি ঠিক হয়েছে? শরীরের চামড়ায় জ্বলন ধরেছে, কি করবে না করবে সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গেল আনিকা। চমকাতেই হু হু করে কেঁদে উঠে সে। মেয়েটার জানালায় কপাল ঠেকিয়ে অঝরে কাঁদছে। ভেবেছিল বৃষ্টির শব্দে রুমের বাইরে নিশ্চয়ই তার কান্নার শব্দ যাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সৈয়দ ইসমাইলের কানে ঠিকই কান্নার শব্দ গেল। তিনি ছুটে এসে আনিকার কক্ষে প্রবেশ করলো। কিরে মা, ভয় পাচ্ছিস? কাঁদিস না, এদিকে আয়, জানালা বন্ধ কর। আমি একটা অন্যায় করেছি আব্বা। কি অন্যায়? আমি কান্নার দাপটে আহাজারি করতে থাকলো আনিকা। নিজেকে সামলে হেঁচকি তুলে বলে, আব্বা, রাশেদের কথায় রুমুকে মিথ্যা বলে এই বাড়িতে এনেছি। আপনার ছেলে আর আম্মা মিলে মেয়েটাকে অনেক মেরেছে, মেরে বেঁধে রেখে দিয়েছে ছাদের চিলে কোঠর ঘরটায়। 4 দিন হয়ে গেল, দিনে একবেলা খেতে দেয়, গতকাল থেকে খেতে দেয়নি। আব্বা, মেয়েটা খুব কষ্টে আছে। আমি আমার সংসার বাঁচাতে অন্যায় করেছি আব্বা, আমাকে আপনি শাস্তি দিন। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং পরবর্তী অংশটুকু দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।